This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যুতে একমাত্র দায়ী নয় স্যালাইন। তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিক পর্যবেক্ষণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। আপাতভাবে স্যালাইনকেই একমাত্র দায়ী বলে মনে করছে না তদন্তকারী কমিটি। এই বিতর্কের আবহে মেদিনীপুর মেডিকেল থেকে গ্রিন করিডোর করে এসএসকেএমে আনা হয়েছে 3 সংকটজনক প্রসূতিকে। সব ফ্যাক্টরই গুরুত্বপূর্ণ, কারণ একটা ডেথের তো একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকে না, মাল্টিপল ফ্যাক্টরস মে বি ইনভলভ। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যু, বাংলায় প্রসূতি মৃত্যুতেও ঘাতক সেই বিষ স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর পরে 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু কি কারণে প্রসূতির প্রাণ গেল? কেন 3 প্রসূতির সংকটজনক পরিস্থিতি? বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারল না স্বাস্থ্য দপ্তর। উল্টে বিতর্ক বাড়ালো তদন্তকারী কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ। দাবি করা হচ্ছে স্যালাইনই একমাত্র দায়ী নয়, প্রসূতির মৃত্যুর নেপথ্যে আরও ফ্যাক্টর থাকতে পারে। রবিবার স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসে তদন্ত কমিটি। জমা পড়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট। সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্ত্রীরোগ বিভাগে ব্যবহার করা হবে না। পেশেন্ট আছেন, তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন, তারপরেই যা পরবর্তীকালে পদক্ষেপ। ওই ব্যাচ যে শুধুমাত্র সেদিন ওখানেই ব্যবহৃত হচ্ছে তা নয়, একই ব্যাচের স্যালাইন কিন্তু সেদিন এনআরএসেও ব্যবহার হয়েছে, ন্যাশনালেও ব্যবহৃত হয়েছে। বিষয়টা শুধুমাত্র ওইখানেই কনসেন্ট্রেট না করাটার বাইরেও অন্যান্য বিষয়ও কিন্তু আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যুর পর আশঙ্কাজনক 3 জনকে উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে পাঠাতে পরামর্শ দেয় বিশেষজ্ঞ দল, কিন্তু তারপরেও তাদের স্থানান্তরিত করা হয়নি। এই নিয়ে টিভি9 বাংলার লাগাতার কভারেজ। শীতঘুম ভাঙে স্বাস্থ্য দপ্তরের। রবিবার 3 প্রসূতিকে গ্রিন করিডোরের মাধ্যমে নিয়ে আসা হয় এসএসকেএম। 33 মিনিটে এসএসকেএম হাসপাতালের মেন ব্লক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখানেই 3টি অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স 7:40 মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রওনা দিয়েছিল 3 প্রসূতিকে নিয়ে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং একে একে 3 জনকেই কিন্তু ইতিমধ্যেই এসএসকেএমের যে মেন ব্লক সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে যেমন ক্রিটিক্যাল কেয়ারের একজন রয়েছেন, নেফ্রোলজি বিশেষজ্ঞ একজন রয়েছেন, জেনারেল মেডিসিনের একজন রয়েছেন এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ একজন রয়েছেন। তার সঙ্গে কোনো কথা বলতে দেন না, না কথা বলতে দেয় না। তারপরে বলে তোমাদের রোগী সুস্থ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বলে তাহলে দেখতে দাও, সেটা দেখতে দিবে। বলছে যে নিয়ে চলো, তোমরা নিয়ে যাও। হঠাৎ বললে এসএসকেএমে নিয়ে যেতে হবে? হ্যাঁ। হঠাৎ বললো কলকাতায় নিয়ে যেতে? হ্যাঁ। কেন কিছু জানিয়েছিল যে কেন কলকাতায় নিয়ে যাচ্ছি? তোমাদের ভালো করার জন্য। আমাদের সিজার তো পেটটা ওই যে আসার সময় পেটের যন্ত্রণা হচ্ছে, আবার বমি করছিল, আর হচ্ছে তোমার পেটটা ফুলে আছে, গোটা শরীরটা ফুলে আছে। 72 ঘন্টার টানাপোড়েনের পর স্বাস্থ্যকর্তারা 3 প্রসূতিকে এসএসকেএম এর রেফারের সিদ্ধান্ত নিলেও তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে। সংকটজনক 3 প্রসূতিকে রক্ষা করতে কিডনির অসুখের চিকিৎসকের পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ারের পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন, কিন্তু সেই পরিকাঠামোই কি নেই মেদিনীপুর মেডিকেল কলেজে? যদি তাই হয় তবে রেফারের সিদ্ধান্ত নিতে রবিবার দুপুর গড়িয়ে গেল কেন? কথায় কথায় জেলা থেকে কলকাতায় রেফার রোগের সমস্যা তাহলে আজও মেটেনি? যতই বিজ্ঞাপন তার ঢক্কানিনাদ বাঁধিয়ে যাক, আসলে মেডিকেল কলেজ বলুন বা যে কোনো সরকারি হাসপাতালের সর্বোচ্চ পরিষেবার যে সুযোগটা দিন দিন কমে আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুতে শনিবারের মতো এদিনও দিনভর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছিল উত্তপ্ত পরিস্থিতি। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। হাসপাতালের সামনে অবস্থানে বিজেপি যুব মোর্চার সদস্যরা। দেবব্রত সরকার, সুজয় পাল ও সৌরভ দত্তর রিপোর্ট, টিভি9 বাংলা। গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু। তালতলা থানায় ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ভাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। চন্দ্রমৌলি বিশ্বাস বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য। বর্তমানে অন্য গানের দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, এই চন্দ্রমৌলি বিশ্বাসের রহস্যজনক মৃত্যু সম্পর্কে এখনো পর্যন্ত কি জানাচ্ছে পুলিশ?
দেখো, যেহেতু যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘর থেকে পুলিশ এখনো তদন্ত করে যেতে জানতে পেরেছে যে এই চন্দ্রমৌলি বিশ্বাস মূলত একেবারে ওপরের দিকে একটি জায়গা, সেখানে মইয়ের মাধ্যমে উপরে উঠেছিল, কিন্তু সেখানে বাড়ির যারা অন্য সদস্যরা তারা কোথায় ছিল সেটা এখনো জানা সম্ভব হয়নি, পুলিশ জানার চেষ্টা করছে। অন্যদিকে দীর্ঘদিন যেহেতু সেই বাড়িতে তারা ভাড়া ছিলেন এবং স্বাভাবিকভাবেই বাকিরা কিছু জানতে পেরেছিলেন কিনা বা কিছু বুঝতে পেরেছিলেন কিনা বা কিভাবে এই ঘটনা ঘটলো সবকিছু কিন্তু জানার চেষ্টা করছে তালতলা থানার পুলিশ। এবং সন্ধ্যাবেলা যেহেতু এই ঘটনাটি ঘটেছে, একদিকে যেমন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ শুরু করেছে, অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টের ওপর কিন্তু পুলিশ নজর রাখছে এবং সেখান থেকে কিন্তু পুরো বিষয়টা জানা যাবে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ। মেধাবী সন্তানকে উচ্চ শিক্ষার জন্য খড়গপুর আইআইটিতে পড়তে পাঠিয়েছিলেন মা ও বাবা। আজ রবিবার ছুটির দিন ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মা বাবা, কিন্তু গিয়ে কি দেখলেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হস্টেলের ঘরে ঝুলছে। তারাই প্রথম প্রত্যক্ষদর্শী। ভাবতে পারছেন পরিস্থিতিটা? 3 বছর আগে ফয়জান আহমেদের রহস্য মৃত্যু ঘিরে কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আবার এক রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন, প্রশ্ন উঠছে। বাসিন্দা আইআইটি খড়গপুরের ছাত্রের রহস্য মৃত্যু। শাওন মালিক তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, অত্যন্ত মেধাবী, প্রজেক্টে তুখোর, নাটকেও সমান পারদর্শী। সেই ছাত্রেরই ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলের কেউ নন, প্রথম প্রত্যক্ষদর্শী ছাত্রের হতভাগ্য বাবা মা। রবিবার ছুটির দিনে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা, দেখলেন সন্তানের নিথর দেহ। পিছনে কি ঘটেছে সে তো আমরা জানি না। আজ সকালবেলা এটির মা বাবা এসেছিলেন, তো আজকে এসে দেখ এই মানে সেই আজকে এই দৃশ্য দেখেন, মানে ওনারা নিজেরাই গিয়ে দরজা ইয়ে করে দেখতে পেরেছেন যে ঘটনা ঘটেছে। মৃত্যু কিভাবে, আত্মহত্যা না খুন? ইদানিংকালে একের পর এক রহস্য মৃত্যু হয়েছে আইআইটি খড়গপুরে। 14 অক্টোবর 2022 আইআইটি খড়গপুর ক্যাম্পাসেই উদ্ধার তৃতীয় বর্ষের ফয়জান আহমেদের পচাগলা দেহ। কবর থেকে তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। প্রথমে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হলেও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় ফয়জানের ঘাড়ে গুলি করা হয়েছিল, কোপানো হয়, বুকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 2 বছর পর এই মারাত্মক তথ্য সামনে আসে। 19 অক্টোবর 2023 খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। 17 জুন 2024 খড়গপুর আইআইটির ইন্দিরা গান্ধী হলে দেবিকা পিল্লাই নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীর দেহ উদ্ধার। কি চলছে ক্যাম্পাসে? এখানেও কি থ্রেট কালচার চলছে? মানে জেনারেলাইজ করাটা ঠিক নয়, নিশ্চয়ই পরপর দুটো ঘটেছে, কিন্তু দুটো বিভিন্ন মানে একটা স্টাফ হয়েছে, একটা স্টুডেন্টের হয়েছে। তো হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই মনে হয় না। আইআইটির মধ্যে এরকম থ্রেট কালচারের কোনো কথা কোনোদিন আমরা শুনিনি। বারবার রহস্য মৃত্যু, প্রশ্ন তুলছেন মৃত ছাত্রের পরিজনও। Why such things happening every year? Interval of 3 or 2 years, why such things happening? The central government, and I think the central government and also the, that is the West Bengal government should have to take immediate steps, the stern steps to stop such things. वो बड़ा ऑफिसर है, उसके साथ ऐसा होता तो ऑर्डिनरी बच्चे के साथ क्या होगा? आप लोग सोचिए। Actually, we have to raise protest against them. তদন্ত কি ঠিক পথে হবে? ঘটনাস্থলে এসপি, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধৃতিমান সরকার, তিনি স্বয়ং নিজে গেছেন সেখানে। পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে বলে যেটুকু তথ্য জানতে পারছি আমরা জেলা পুলিশের সূত্রে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। হাঁসের খাবারের জন্য পুকুর থেকে গুগলি তোলাকে কেন্দ্র করে ঝামেলা, তারপরে শুট আউট। চুঁচুড়ায় ভয়ঙ্কর ঘটনা, ভাবতে পারছেন? কলকাতা হোক কিংবা জেলা, রাজনীতির আকচাকচিতে বাংলার বুকে গুলির ফোয়ারা ছুটছে। তাই বলে হাঁসের খাবার নিয়ে বিবাদের জেরেও শুট আউট। হুগলি চুঁচুড়া শাহগঞ্জে দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড, গুলিবিদ্ধ মা ও ছেলে। জানা গেছে সুরজিৎ বসুর বাড়িতে হাঁস রয়েছে। রবিবার দুপুরে হাঁসের খাবারের জন্য পুকুর থেকে গুগলি তোলেন সুরজিৎ। সেই গুগলি পুকুর পাড়ে ধুচ্ছিলেন তিনি, তাতে পুকুর পাড় নোংরা হচ্ছে। অভিযোগ, এই নিয়ে সুরজিৎকে গালিগালাজ করেন প্রতিবেশী প্রৌঢ় সুনীল দেবনাথ। জায়গাটি ধুয়ে দেবেন বলে জানান সুরজিৎ। তাতেও প্রৌঢ়ের মাথা ঠান্ডা হয়নি। অভিযোগ, প্রথমে কাটারি হাতে তেড়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ। গাড়ি নিয়ে এসে
তখন উনি চালিয়ে মেরেছে ওই গাছটার ওইখানটা, মারার পরে উনি কাটে খুঁজে নিয়েছে। তখন আমার হাজবেন্ড এইখান দিয়ে দৌড়ে ওনাদের বাড়ির ওইখানটা গেছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন সুরজিতের মা নমিতা। অভিযোগ সেই সময় ঘর থেকে দোনলা বন্দুক এনে শট অ্যান্ড শুট আউট। গুলি চালিয়ে জোরে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মায়ের হাতে রক্ত দেখছি, সঙ্গে সঙ্গে বেঁচে গেছে। আমার গায়ে লেগেছে, পিঠে, মায়ের হাতে বেশি লেগেছে। ছড়া গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বাড়ির দরজাও। হাজবেন্ড ওইখানটা ছিল, তখন উনি ঘর থেকে বন্দুক নিয়েছে, ওইখান থেকে টার্গেট করে উনি ওই টার্গেট করে গুলিটা মেরেছে। গুলিবিদ্ধ মহিলা ও তার ছেলেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত প্রৌঢ় সুনীল দেবনাথ নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত। তার দোনলা বন্দুকের লাইসেন্স রয়েছে। আত্মরক্ষার জন্য এই বন্দুকের ব্যবহার হওয়ার কথা, অথচ সামান্য হাঁসের খাবার নিয়ে বচসায় গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। বউ ছেলে এরা এইরকম টাইপের। বন্দুকটা যেহেতু লাইসেন্স করা, ও বন্দুকটা নিয়ে যখন তখন যাকে তাকে নিয়ে শাসাতে যায়, মারতে যায়। সম্প্রতি মালদার দুষ্কৃতীদের গুলিতে খুন হন জেলার বড় মাপের তৃণমূল নেতা। তারপরও বাংলায় খোলামকুচির মতো গুলি ছুটছে। নেতারা বলছেন কার্যরক সকালে দুপুরে সন্ধ্যায় গুলি বন্দুক বোমার কারবার হয়। বোম মারা বাহিনী যারা বোম বাঁধতে জানে তাদের মুখ্যমন্ত্রী সিকিউরিটি গার্ড দেন। আমি দেখছি তো 13 বছরে মাননীয়ার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো লন্ডন নয়, তো গুলি চালানোই আমেরিকা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। প্রতিবেশীদের অভিযোগ লাইসেন্স বন্দুক নিয়ে পাড়ায় দাদাগিরি ফলান প্রৌঢ়। প্রশ্ন হলো, বন্দুকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি কোনো নজরদারি থাকে না? যে কেউ কি বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন করতে পারেন? আবেদনকারী ভাবমূর্তি কি আদৌ খতিয়ে দেখা হয়? চুঁচুড়ার ঘটনা সেই প্রশ্নই তুলছে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বেলপাহাড়ির জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশপাহাড়ির ছুরিমারা CRPF ক্যাম্পের কাছে মুনিয়ারি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয় একদল যুবকের। ঘটনা জানাজানি হতে এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ বন দপ্তরের। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা জঙ্গল। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দলও। জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন বন দপ্তরের কর্মী, রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীরাও। এবার একটু মহাকুম্ভের খবরের দিকে নজর রাখি। দুপুর থেকে সেখানে আবহাওয়া পাল্টে গেছে। প্রথম শাহী স্নানের মাত্র কয়েক ঘন্টা আগে কুম্ভের আকাশ ফ্যাকাশে। হাড় কাঁপানো শীতের দোসর এখন বিরক্তিকর বৃষ্টি। পরীক্ষা নিচ্ছে প্রকৃতি, আর পরীক্ষা দিতে প্রস্তুত ভক্তরাও, প্রস্তুত প্রশাসনও। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের টানে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন কৌতূহলী মানুষ। ভোরে গাঢ় কুয়াশা, হাড় কাঁপানো ঠান্ডা, বিকেলে বিরক্তিকর বৃষ্টি। পুণ্যার্থীদের প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছে প্রকৃতি। কিন্তু মহাকুম্ভের আকর্ষণ এমনই যে উৎসাহে ভাটা নেই। সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আকাশের মুখ এখানে ভার, লাগাতার বৃষ্টি হচ্ছে। আর যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা সঙ্গম সৈকতের ওপরে এক বিচ্ছিন্ন দ্বীপ। সেই জায়গাতে বালির ওপরে লোহার শিট বিছিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে এবং এই রাস্তা মানুষের চলাচলের জন্য এবং গাড়ি চলাচলের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টিতে এই রাস্তা অত্যন্ত স্লিপারি হয়ে গিয়েছে। প্রকৃতির ওপর প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, সেটা বাদ দিয়ে ভক্তের পুণ্যস্নান যথাসম্ভব নিরুপদ্রব করতে চেষ্টার ত্রুটি রাখেনি যোগী প্রশাসন। সঙ্গম সৈকতে কোনো একদিক দিয়ে প্রবাহিনী যমুনা, অন্যদিকে বইছে গঙ্গা, আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সঙ্গম সৈকতের একাধিক নদীর চড়ার দ্বীপ। এই বিচ্ছিন্ন দ্বীপগুলিকে সংযুক্ত করতে নদীর ওপর ভাসমান লোহার ট্যাঙ্কের ওপর তৈরি হয়েছে অস্থায়ী ব্রিজ। হাওড়া ব্রিজ তৈরির আগে এভাবেই গঙ্গা পারাপার করতেন কলকাতা ও হাওড়ার মানুষ। জলস্তর বাড়লেও এই সেতু ডোবে না। ये पीपा एक एक लाकर वही जोड़ा जाता है जुट। अच्छा, जोड़ने के बाद फिर वही बढ़ा बढ़ा धीरे धीरे वैसे बनता है। 89 एक ब्रिज में। हाँ, एक पुल में पूरा है। एक पुल में बना है। तो कितना पुल है इधर टोटल? 32 पुल। 32 पुल बने 32। हाँ, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 4000 হেক্টর জমি এবং এই জমি সম্পূর্ণভাবে বালিয়াড়িতে পরিপূর্ণ।
এবং এই জায়গাকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই মুহূর্তে প্রয়াগরাজের এই জায়গা একটি জেলা হিসেবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। আমাদের হাতের বাঁদিকেও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে অস্থায়ী সেতুর ওপরে তীব্র গতিতে গাড়ি চলেছে, অর্থাৎ চলাচলের জন্য উপযুক্ত রাস্তা এখানে তৈরি করা হয়েছে। এই সেতুর ওপরে লোহার শিট বিছিয়ে সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। 1.5 লক্ষ টেন্ট বা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। 12 কিলোমিটার ব্যাপ্ত অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে, যেখানে মানুষ স্নান করবেন। 400 কিলোমিটারের অস্থায়ী পায়ে চলার রাস্তা নির্মাণ করা হয়েছে। 2,69,000 বর্গমিটার এলাকা এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে মানুষের চলার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। 221টি রাস্তা অলিগলি চওড়া করা হয়েছে। 1800 হেক্টর জমির ওপর পার্কিং তৈরি করা হয়েছে। 45 দিনে 45 কোটি ভক্তের সমাগম হবে প্রয়াগ সঙ্গমে। পশ্চিমী সংবাদ মাধ্যম একে প্রচার করছে সবচেয়ে বেশি মানুষের আধ্যাত্মিক জমায়েত হিসেবে। ছুটে আসছেন বিদেশিরা, যেমন অ্যাপেলের প্রাণপুরুষ স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল। তিনি নিরঞ্জনী আখড়ার পীঠাধীশ্বর কৈলাসনন্দ গিরির শিষ্যা। গুরুই কন্যা জ্ঞানে শিষ্যার নাম রেখেছেন কমলা। তাকে নিজের গোত্রও দান করেছেন। লরেন্স পাওয়েল নিরঞ্জনী আখড়ার ছাউনিটি থেকেই কোটি কোটি আত্মার মধ্যে নিজের স্বরূপ খোঁজার চেষ্টা করবেন। अर्जेंटीना से ये लोग आए हैं और बहुत सारे तादाद में महिलाएं हैं। देखिए विदेशी महिलाएं यहाँ पर पहुँची हैं और आप what you people were singing, I want you to sing for us. A mantra. It was a mantra. Yeah, you can start singing. Again? Yeah. Again, el mantra nuevo. Om Namo অবশেষে ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। বেশ কয়েকদিন ধরেই মইপিঠে টিমের সাহসটা ভালো আছে। আনাগোনা লেগেছিল, আজ ধরা পড়ল রয়্যাল বেঙ্গলটি। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, বেশ কয়েকদিন ধরে গ্রামের মানুষ ভয় ছিলেন, বারবার বাঘ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অবশেষে রয়্যাল বেঙ্গল ধরা পড়লো, কতটা স্বস্তিতে তারা? বাঘের আগমন ঘটেছিল গত রবিবার। সোমবার দিন থেকে এক নাগাদ একটার পর একটা গ্রামে হানা দিচ্ছিল কুলতলির আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে বাঘ। আজকে সকালেও কিন্তু এসেছিল, যেমন একইভাবে এখানকার যে গঙ্গার যে এখানকার যে ঘাট রয়েছে তার পাশে জঙ্গলে খাঁচা বাঁধতে বাধ্য হয়েছিল বন দপ্তর এবং অনেক আশা নিয়ে গ্রামবাসীরা বারবার বলছিলেন যে বাঘের এই আতঙ্ক তাদেরকে যেভাবে তাড়া করছে, এই বাঘকে খাঁচাবন্দি করতে হবে এবং দূরের জঙ্গলে ছেড়ে দিতে হবে। এবং অবশেষে সেই খাঁচাবন্দি হয়ে গিয়েছে বাঘ। 11:30 11টা নাগাদ এই খাঁচার মধ্যে হুঙ্কারের আওয়াজ পাওয়া যায়। তখনই বনকর্মীদের মুখে হাসি, তারা বুঝতে পেরেছে খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে বাঘ। অর্থাৎ ছাগলের যে টোপ দেওয়া হয়েছিল, যে ছবি আমরা এর আগে দেখিয়েছি, সেই ছাগলের টোপকেই কিন্তু খেতে গিয়ে যখন খাঁচার মধ্যে ঢুকে যায় বাঘ এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে বনকর্মীরা সেই খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে নৌকায় তোলার চেষ্টা করছে। তারপর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। বনকর্তাদের সেখানকার শীর্ষ কর্তাদের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাকে কোথায় ছাড়া হবে সেটা আমাদেরকে জানানো হবে। তবে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বাভাবিকভাবে একদিকে যেমন উদ্বেগ কেটেছে বনকর্মীদের, একদম সেই বনকর্মীরা সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় তাকে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে খাঁচাবন্দি হয়েছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। ধন্যবাদ।